প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ শুরু করছি আপনাদের এই পছন্দের অনুষ্ঠান মেট্রো সেম টু দ্য পয়েন্ট। দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানটিতে আমরা সমসাময়িক বিষয়গুলো নিয়ে কথা বলে থাকি। আজকে যে বিষয়টি ঠিক করেছি, বিষয়টি আপনাদেরও পছন্দ হবে আমরা আশা করি। যে আমরা গত প্রায় 4-5 বছর ধরে শুনে আসছি লুটপাটের কথা। লুটপাট, দুর্নীতি, এই শব্দগুলো অনেক বেশি রকম শোনা যাচ্ছে। তো এই সরকার, যে অন্তর্বর্তীকালীন সরকারটি এখন দেশ চালাচ্ছে বা শাসন করছে, এই সময় আমরা সংস্কার শব্দটাও খুব বাজ ওয়ার্ড হিসেবে আমাদের কাছে চলে আসে। আমরা এই বিষয়টি আজকে আলাপ করার জন্য স্টুডিওতে আমাদের অতিথি হিসেবে পেয়েছি জনাব আব্দুল আওয়াল মিন্টু, সাবেক সভাপতি বিসিসিআই, ভাইস চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। জনাব আব্দুল আওয়াল মিন্টু, আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, আপনি বুঝতে পেরেছেন যে লুটপাটের যে টাকা, এই টাকাটি আসলে ফেরত আসবে কিভাবে, কোত্থেকে আসবে। আমরা বিষয়গুলো নিয়ে কথা বলতে শুরুতেই আপনাকে একটু কিউ দিতে চাই যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসানিস মনসুর আজকেই একটা প্রেস ব্রিফিং করেছে সকালে 11:30টায় বাংলাদেশ ব্যাংকে, এবং সেখানেও আমরা সাংবাদিকরা এই প্রশ্নটি করেছিলাম। সেখানে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের লোকজনও এসে বসলেন হঠাৎ করে, আমরা এটা জানতাম না। তো যেহেতু ইসলামী ব্যাংক থেকেই সবচেয়ে বেশি লুটপাট হয়েছে এসএলএম গ্রুপের মালিকানা যাওয়ার পর 2017 থেকে, এবং এই ফিগারটি তারা বলেছে যে তাদের একটি ফরেন্সিক অডিট চলছে, তার আগ পর্যন্ত যেটি পেয়েছে 80,000 কোটি টাকা এসএলএম সাহেব বিভিন্ন কায়দায় বের করে নিয়েছে। আমরা প্রশ্নটি জানতে চেয়েছিলাম যে ইসলামী ব্যাংক তাদের অনেক সাফল্যের কথা তুলে ধরলো, কিন্তু লুটপাটের টাকা কিভাবে ফেরত আসবে এইটি নিয়ে কোনো বক্তব্য আমরা আসলে পাইনি। জনাব আব্দুল আওয়াল মিন্টু। আপনাকে ধন্যবাদ। যদি ইসলামী ব্যাংক, প্রথমে আমি যদি ইসলামী ব্যাংক সফলতা অর্জন করে ভালো করে, এটা তো ভালো সুখবর। তবে এই ইনফরমেশন কিন্তু বাজারে নাই যে ইসলামী ব্যাংক যে সমস্যা ছিল গত 1 মাস আগে, তার থেকে একদম পুরোপুরি বেরিয়ে আসছে, এরকম কোনো তথ্য আমার কাছে নাই। 2 নম্বর হলো, যতটুকু জানি যে বাংলাদেশ ব্যাংক ইসলামিক ব্যাংকে প্রায় 5 থেকে 6,000 কোটি টাকা দিছে জাস্ট সরকার পালিয়ে যাওয়ার আগে। সেই টাকার পরিবর্তে টাকা ডলার দেওয়ার কথা, এখন সেই ডলার দিছে কিনা আমি তো জানি না। অতএব যাই হোক, যদি ভালো করে তো ভালো, আমরাও চাই সব ব্যাংক ভালো করুক। কারণ ব্যাংক যখন খারাপ হয় তখন অর্থনীতি খারাপ হয়। ব্যাংক যখন খারাপ হয়, দেশের মানুষ যারা টাকা সঞ্চয় করছে ব্যাংকে, তাদের জন্য একটা সমস্যা সংকুল ব্যাপার। এখন লুটপাট আপনি কোন দৃষ্টিভঙ্গিতে বলছেন এটা তো আমি জানি না। একটা হলো, যারা ব্যাংক থেকে অযাচিতভাবে নিয়ম না মেনে ব্যাংক থেকে টাকা, ঋণের নামে টাকা লুট করে নিয়ে গেছে। আরেকটা হলো, যারা ব্যাংক থেকে টাকা নিয়ে হোক বা টাকা না নিয়ে হোক, যদি বাইরে পাচার করে দিয়ে থাকে। এখন লুটপাট তো শুধু ব্যাংক থেকে হয়নি। ধরুন, আপনি যদি গত 10 বছর আমরা ধরি, গত 10 বছরে দেখা গেছে যে প্রত্যেকটা খাতে এক ধরনের বাংলাদেশে যে দুর্বৃত্তায়িত রাজনীতি ছিল, সে রাজনৈতিক পলিটিক্যাল ক্রিমিনাল যাকে আমরা বলি, ওদের সাথে একটা নতুন গোষ্ঠীর জন্ম হয়েছে, যারা ছিল আমরা তাদেরকে বলি দ্য র্যান্ট সিকার্স অর্থনৈতিক টার্মে, অথবা আপনি বলতে পারেন যে আমাদের সাধারণ বাংলায় একটা স্বার্থান্বেষী গোষ্ঠী। সো একদিক দিয়ে যারা ব্যবসাকে পলিটিসাইজ করছে, অর্থাৎ ব্যবসা করার নামে টাকা লুটপাট করছে। 2, ওদের সাথে যোগ হয়েছে তাদেরই সমর্থক গোষ্ঠী, একটা স্বার্থান্বেষী গোষ্ঠী। 3, তাদের সাথে আবার একসাথে যোগ দিছে বাংলাদেশের যে আমলাতন্ত্র, তারা। অর্থাৎ আমরা যখন প্রত্যেক সেক্টরে, প্রত্যেকটা খাতবাড়ি আপনার দেখবেন একটা নতুন গোষ্ঠীর জন্ম হয়েছে। এই নেক্সাসটা 100 টাকার টেন্ডারকে ধরেন 150 টাকা করে দিছে। তো তারা দেশের জন্য কোনো সম্পদ সৃষ্টি না করে, রিয়েলিস্টিকভাবে কোনো অর্থ উপার্জন না করে, তারা কিন্তু অনেক টাকা লুট করে নিয়ে সম্পদের মালিক হয়ে গেছে। তো দেশে এখন 2 ধরনের, ওই সময় 2 ধরনের গোষ্ঠী ছিল। একটা ছিল যারা বিনিয়োগের মাধ্যমে
উৎপাদনের মাধ্যমে দেশে সম্পদ সৃষ্টি করছে এবং নিজের জন্য আয় করছে। আর একটা ছিল ওই গোষ্ঠীর সদস্য হিসাবে বিভিন্ন টেন্ডারে এবং ব্যাংক থেকে যা যথেষ্টভাবে টাকাটা বের করে নিয়ে গেছে। অর্থাৎ একদিকে সরকারি ট্রেজারি থেকে টাকা নিয়ে গেছে, অন্যদিকে তারা আবার ব্যাংক থেকেও টাকা নিয়ে গেছে। তো এখন কোন লুটের কথা বলতেছেন আমি তো জানি না। আমরা আসলে আমাদের সম্পদ, আমাদের টাকা, রাষ্ট্রের নাগরিকদের টাকা, গুটি কয়েক মানুষ ধরেন যে কোনো ফর্মেই বের করুক টাকাটা, হয় দেশ থেকে দেশের বাইরে চলে গেছে, আবার দেশের মধ্যেও নানা ফর্মে বিনিয়োগ করা আছে। কিন্তু তারা ওই আপনি যেটা বলছেন কোনো ধরনের ইনভেস্টমেন্ট কোনো কষ্ট না করেই টাকার সম্পদটা অর্জন করছে, সেই লুটপাটের কথা বলতেছে দুইটা। ওকে, তো এখন দুই লুটপাটেই খারাপ। এর ভিতরে বেশি খারাপ যারা এই রাষ্ট্রের সম্পদ চুরি করে অথবা ব্যাংক থেকে নিয়ম বহির্ভূতভাবে লোন নিয়ে যারা বিদেশে পাঠিয়ে দিছে। তো বাংলাদেশ ব্যাংক এবং আমাদের মিনিস্ট্রি বা আমাদের সরকার চেষ্টা করতেছে যারা বাইরে টাকা নিয়ে গেছে সেই টাকাগুলো কীভাবে ফেরত আনা যায়। যদিও ওনারা বহুভাবে বলার চেষ্টা করছেন যে আমরা চেষ্টা করতেছি সহসাই টাকার মানে আমরা রিকভার করব, বাট এটার সাথে তো অন্য দেশ জড়িত, এটার সাথে তো অন্য দেশের আইন জড়িত, আন্তর্জাতিক আইন জড়িত। তো আমরা বললেই যে টাকা তাড়াতাড়ি আসবে এরকম সম্ভাবনা খুবই কম। এখন আমরা প্রত্যেকটা ব্যাংকে যেগুলি খারাপ অবস্থা, যেগুলি থেকে লুটপাট বেশি হয়েছে, সেই ব্যাংকগুলো প্রত্যেকে আমরা অডিট করতেছি। অডিট করে আমরা দেখতেছি কোথায় কোথায় চুরি হয়েছে, কোথায় কোথায় অনিয়ম হয়েছে, কোথায় কোথায় মানে টাকা নিয়ে টাকা ফেরত দেয় নাই। যখন অডিট শেষ হবে তখন আমরা প্রকৃতপক্ষে বলতে পারবো যে কোন ব্যাংক থেকে কত টাকা চুরি হয়েছে। এই মুহূর্তে তো বলা বড় মুশকিল। আর আরেকটা প্রশ্ন আপনি করেছেন সংস্কার। দেখুন, এই সরকার তো এক ধরনের ধরতে পারেন জনসমর্থিত সরকার, যাকে আমরাও সাপোর্ট দিছি। এখন ওনারা বহুবিধ বহুমাত্রিক সংস্কারের কথা বলতেছে। সংস্কারে আমরাও বিশ্বাস করি। আপনি যদি বিএনপির এখন থেকে 5 বছর আগে যেই বেগম জিয়া যেই একটা ঘোষণা দিচ্ছেন ভিশন 2030, আবার 1 বছর 1.5 বছর আগে আমাদের বিএনপি থেকে প্রথমে 27 দফার একটা সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছিল। পরবর্তীকালে বিভিন্ন দলের সাথে কথা বলে ঐক্যমতে পৌঁছার পরে এটাকে 31 দফা হিসাবে জনগণের সামনে উপস্থাপিত করা হয়েছে। সংস্কার আমরা সবাই চাই, বিকজ সংস্কার একটা চলমান প্রক্রিয়া। প্রতিনিয়তই সংস্কার করা দরকার। একটা সমাজে বিভিন্ন আইন কানুন, বিভিন্ন বিধিবিধানের সংস্কার দরকার। এটার কারণ হলো যে প্রত্যেকটা নতুন প্রজন্ম আগের প্রজন্ম থেকে অনেক বেশি শিক্ষিত, শিক্ষার মান অনেক বেশি উন্নত হয়েছে। এখন নতুন নতুন প্রযুক্তি আমাদের সমাজে চলে এসছে। এখন এই নতুন প্রযুক্তির যে দক্ষতা অর্জন, সেটা নতুন প্রজন্ম আমাদের থেকে অনেক ভালো। সেজন্য সব সমাজেই প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে এবং জীবনমান উন্নয়নের সাথে সাথে আপনার সংস্কার কার্যক্রম যদি পরিচালনা না করেন তাহলে কিন্তু ওই সমাজ পিছিয়ে যায়। জি, গতিশীল থাকে না, কিন্তু ডাইনামিজমটা কমে যায়। জি, তো আমাদের দেশেও তাই হয়েছে। আমরা গত 15 বছরে আমাদের দেশে কোনো সংস্কারই হয় নাই, কোনো খাতেই সংস্কার হয় নাই, যার ফলে সব খাতেই কিন্তু আমরা পিছিয়ে গেছি। জি, আপনি সংস্কারের কথা বলছেন। আপনি জাস্ট একদিন আগে সিপিডির একটা প্রোগ্রামেও আপনি খুব চাচাচোলার কথা বলেছেন এবং সেটা খুব প্রশংসিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সংস্কার নিয়ে আপনি বলেছেন। আমি একটু জানতে চাই যে আপনারা যারা এই সময়ে দেশকে নেতৃত্ব দিচ্ছেন, ব্যবসায়ী মহলের কথা বলছি, সংস্কারের আন্তরিকতা নিয়ে কি আপনাদের কোনো সংশয় তৈরি হয়েছে? শুনেন, সংস্কারের নিয়ে আন্তরিকতার আমি কোনো সমস্যা দেখি না। ওকে, কিন্তু আমি ক্ষমতা নিয়ে আমরা প্রশ্ন করি। সংস্কার একটু আগে বলছি বহুমাত্রিক সংস্কার,
যেমন কিছু কিছু সংস্কার আছে, এগুলিকে আমরা বলতেই হবে সাংবিধানিক সংস্কার, যেগুলি করতে হলে আপনাকে সংবিধান বদলাতে হবে। কিছু কিছু আছে স্ট্যাটিউটরি সংস্কার, যেমন আইন বদলালে আপনার চলে। কিছু আছে অনলি প্রাতিষ্ঠানিক সংস্কার, কিছু আছে সামাজিক টাইপের সংস্কার, মনে করেন শিক্ষা খাতের সংস্কার, স্বাস্থ্য খাতের সংস্কার, যেন মানুষ ভালো চিকিৎসা পায়, শিক্ষার সংস্কার, যাতে করে আমাদের ছেলে মেয়েরা শিক্ষার গুণগত মান দিক থেকে যেন পিছিয়ে না যায়। তো এই সংস্কারগুলো তো নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। প্রতিষ্ঠান সংস্কার নিয়ে, যেমন আপনি যদি দুদকের সংস্কার করেন, আপনি যদি ইলেকশন কমিশনের সংস্কার করেন, কিন্তু যখনই আপনি ইলেকশনের পদ্ধতির সংস্কার করতে যাবেন, প্রক্রিয়াতে বা একটা সংবিধান যেখানে জড়িত, যেমন ধরেন এখন সংবিধান যদি জড়িত হয়, যদি এটা সাংবিধানিক সংস্কার হয়, তাহলে এই সাংবিধানিক সংস্কার করার মতো তো আপনার সেই যেই লেজিটিমেট ক্ষমতা থাকতে হবে, অর্থাৎ আপনার মানে আপনাকে তো সেই জনপ্রতিনিধিত্বের সুলভে যেই ক্ষমতা আপনি পান, সেই ক্ষমতা তো এনাদের কাছে নাই। কিন্তু এটা তো বিপ্লবের মাধ্যমে প্রতিষ্ঠিত একটি সরকার, এবং যে বিপ্লবে সারা দেশের মানুষের অংশগ্রহণ আপনি নিজেও সমর্থন করেন বলেছেন, আপনার দল বা এই দেশের মানুষ যারা, এখনো করি আমরা। তো সমস্যাটা কোথায়? মানে আপনি ক্ষমতা নাই এটা বলছেন কেন? শুনেন, বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় আসা, তাহলে যারা কু করে ক্ষমতায় আসে, মিলিটারি কু, সেটাও কি বৈধ? মিলিটারি কুতে তো জনগণের সম্পৃক্ততা থাকে না, থাকে কি? জনগণের সম্পৃক্ততা থাকে না। এখানে কি আমরা জনমত যাচাই করছি? না, কিন্তু মানুষ তো স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় এসছে, ত্রাণ দিয়েছে। তাহলে তো আপনি এক ধরনের আপনি বলতেছেন যে সব ধরনের উচ্ছৃঙ্খল জনতা কর্তৃক বা যারা অনেক দাবি করতেছে, সেই জনতা রাস্তায় নেমে গাড়ি ঘোড়া ভাঙলো, এ করলো সে করলো, তারা কর্তৃক যদি একটা সরকার গঠন করে দেয়, তাহলে সে সরকার সারা জীবন বৈধ থাকবে। এটা তো ঠিক না। আমরা সবাই সমর্থন করছি এই বিপ্লবকে, সবাই সমর্থন করছি এই সরকারকে, অতএব এখনও আমরা সমর্থন করে যাচ্ছি। আমাদের সমর্থনের মাধ্যমে যে ওনাদের বৈধতা আসছে, কিন্তু সেই বৈধতা কতদিনের? এটা তো একটা সাংবিধানিক, এটা তো একটা পেরিমিটার লাগবে। সেই জন্যই তো আমরা বলতেছি যে ভাই আপনারা ক্ষমতায় আসছেন, আমরা আপনাদেরকে সমর্থন করি, আমরা সমর্থন দিয়ে যাচ্ছি, আমরা চাই আপনারা সফল হন, আমরা চাই আপনারা যেন ব্যর্থ না হন। কিন্তু সফলতার জন্য আপনাদেরকে একটা সংস্কার কি কি করবেন আপনারা বলেন, একটা নির্বাচনের রোড ম্যাপ দেন। রোড ম্যাপ দেওয়ার পরে সব রাজনৈতিক দলগুলোর সাথে বসে একটা ঐক্যমতে পৌঁছান যে কোন কোন সংস্কারগুলো এখন করা যাবে, কোন কোনগুলা আপনি পরে করবেন, বা যে সরকারের ক্ষমতা আসুক নির্বাচনে তারা এটাকে কি বলে, তারা এই সংস্কার কার্যক্রম চালিয়ে করবে। এখন ধরুন একটা এক্সাম্পল দিই আপনাকে, 2007-এ যে সরকার ছিল, তারা কিন্তু 190টা আইন সংস্কার করছে, এবং প্রতিটি সরকার কিন্তু কথা দিয়েছিল পাবলিকলি যে আমরা এই আইন এই আইনগুলোকে আমরা যখনই পার্লামেন্ট বসে তখন আমরা সেই আইনগুলো আমরা পাস করে দিব। কিন্তু এই 90টার ভিতরে মাত্র 6টা আইন পাস করছে। সেই 6টাকেও তারা এমন কাটাকাটি করছে যে আগের থেকে খারাপ করে দিছে। তো সেজন্য বলতেছে, দেখেন যে আইনই আপনি করেন একসময় এটা সংসদে জনপ্রতিনিধিদের দ্বারা এটাকে আপনাকে পাস করাইতে হবে। তো যদি পাস করাইতে হয় তাহলে সেই ক্ষমতা তো এখন আপনার নাই। আপনি একটা অর্ডিন্যান্স জারি করলেন, যাই করেন, এখন তো কেউ আপনাদেরকে বাধা দিচ্ছে না, আমরা সমর্থন করে যাচ্ছি, তো আমরা আরও সমর্থন করে যাব। কিন্তু আপনারা যে জনসমর্থন নিয়ে সরকার গঠন করছেন, সেই সরকারকে যেন ব্যর্থতা পর্যবেসিত না করেন, সেই সরকার যেন সফলতার সাথে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করে। আশা আকাঙ্ক্ষাটা কি এক ধরনের এক একদম হতে পারে, কিন্তু বিএনপি গত 17 বছর থেকে অবাধ ও সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কম
লোক দাম দিছে, কম লোক অত্যাচারিত হয়েছে? অত্যাচার, নির্যাতন, জেল, জুলুম, মানে মানে কোনটা বিএনপি সহ্য করতে হয়নি? কী জন্য? শুধু একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের জন্য। তো সেই দাবি তো এখনো পূরণও নেই আমাদের। কিন্তু আমরা উপদেষ্টাদের কাছ থেকে, ইভেন প্রধান উপদেষ্টাও বলেছেন, বা সমন্বয়ক যারা আছে, যারা নেতৃত্বে, তারা তো বলেছে শুধু একটা নির্বাচনের জন্য এই হাজার হাজার মানুষ জীবন দেয় নাই। আপনি নির্বাচনটাকে যতটা গুরুত্ব দিয়ে বলছেন, এটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন, সম্মানিত প্রধান উপদেষ্টা আল জাজিরা নেটওয়ার্কে একটা ইন্টারভিউ দিয়েছে, আপনি দেখেছেন, আমরা ওইখানে উনি বলেছেন যে 4 বছরের একটা সময়ের কথা, এর কম বেশি হতে পারে আর কি। তো এক ধরনের সময়ের যে আমরা যেটা জানতে চাই, সেটা তো প্রধান উপদেষ্টা বলেছেন, সেটা নিয়ে আপনার বক্তব্য কি? শুনেন, প্রথম কথা হলো যে যদি কেউ বলে থাকে যে শুধু নির্বাচনের জন্য এত লোক দান দেয় নাকি, জি, সেটা ওনার ব্যক্তিগত অভিমত হতে পারে। কিন্তু আমি তো আমার অভিমত বললাম যে আমরা দান দিয়েছি, অত্যাচার, জেল, জুলুম সহ্য করেছি, নির্যাতন সহ্য করেছি, অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। অতএব আমাদের তো এই লক্ষ্য উদ্দেশ্য এখনো পূরণ হয় না। এটা হলো এক। তাহলে কি ওনারা বলতে চাচ্ছেন যে আমরা রাস্তায় একটা আন্দোলন করে আসছি, সো আমরা আর এদেশে গণতান্ত্রিক সরকারের দরকার নাই, এদেশে নির্বাচনের দরকার নাই, কিছু দরকার নাই, এটা বলতে চাচ্ছেন কিনা এটাও আমি জানি না। এক। 2 নম্বর হলো, গতকালকে আমাদের প্রধান উপদেষ্টা একটা জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছে। তো ওই ভাষণে তো 4 বছরের কোনো কথা ছিল না। না, উনি বিদেশে কি বললেন সেটা গত 4 বছর উল্লেখ করতে পারেন। তো আবার কেন জানি মনে হয় আমরা 4 বছর দিতে চাইলেও ওনারা থাকতে পারবে কিনা এটাও আমার সন্দেহ আছে একটা। মানে এই সন্দেহের ভিত্তিটা কি আসলে? ভিত্তিটা হলো অনেক বহুমাত্রিক। একটা হলো, একটা দেশ কখনো রাজনীতিবিহীন এতদিন থাকতে পারে না, কারণ জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলিত হয় একটা রাজনীতির মাধ্যমে। সে রাজনীতি করে কারা? সে রাজনীতিক পরিচালনা করে রাজনৈতিক দল। এখন আমরা সবাই বলি আমরা ক্ষমতার মালিক, প্রজাতন্ত্র মানে হইল জনগণ ক্ষমতার মালিক। তো ক্ষমতার মালিক আমি কিভাবে দেখাবো? আমি যদি আপনার ওই রাস্তা যাইয়া বলি যে ভাই আমি জনগণ একজন, আমি এই ক্ষমতার মালিক এদেশের, তো আমাকে আপনি তো পাবনা পাঠাই দিবেন। তো জনগণ তার ক্ষমতার মালিকানা দেখায় যে কোনো একটা রাজনৈতিক দলের কে অনুসরণ করে। অর্থাৎ আমি যে মত আদর্শ অনুসরণ করি, সেই মত আদর্শের যদি কোনো রাজনৈতিক দল থাকে, আমি তাদের মেম্বার হইয়া তাদের মাধ্যমে আমার রাজনীতির চিন্তাধারাটা আমি প্রতিফলন করার চেষ্টা করি। জি। তো যখনই একটা ব্যক্তি যখন তার সেই রাজনৈতিক চর্চা করার সুযোগ পাবে না বা গ্রহণযোগ্য নির্বাচন পাবে না, তখনই তার ভিতরে একটা বহুমাত্রিক হতাশা তৈরি হবে, মানে উল্টা পাল্টা চিন্তা তৈরি হবে। তো এই এতগুলা চিন্তার মাধ্যমে কোনো ভালো জিনিস একটা দেশ পায় না। এক। 2 নম্বর হলো সরকার পরিচালনার একটা ব্যাপার আছে। এই বর্তমান সরকার যেভাবে দেশ পরিচালনা করতেছে, নিজের সফলতা নিজে যতই দাবি করুক, রাস্তার মানুষ কি বলে আপনি একটু শুনেন। আপনিও তো রাস্তাঘাটে যান, আপনিও তো বাইরে যান, আমি বাজার করি, বাজার করেন, সেখানে লোকজন পরিচয় হয় না, বন্ধু বান্ধব আছে না, জি জি, তাদেরকে জিজ্ঞাসা করেন। আমি বললে তো বলবে যে উনি বিএনপি করে সেই জন্য এই কথা বলতে, ক্ষমতায় আসতে দেরি হয়ে যাচ্ছে, ক্ষমতায় আসতে যে, বা অনেক কথাই বলতে পারেন। জি জি। 3 নম্বর হলো দেশের অর্থনীতি। এখন পর্যন্ত কি আপনার চোখে পড়ে যে আমরা খুব ভালো কিছু করছি অর্থনীতিতে? উদ্যোগ আছে, কিন্তু কোনটার উদ্যোগ আছে ওটাও আমি জানি না, হয়তো দুর্নীতি কমছে এটা আপনি বলতে পারেন। কিন্তু মানুষের উদ্যোগ এবং উদ্যম ব্যবহারের জন্য যেই ধরনের একটা পরিবেশ দরকার, যেই পরিবেশে মানুষ মনে করবে যে আমি যদি একটা বিনিয়োগ করি
আমি যে একটা উৎপাদন করি একটা জিনিস দেশে, সেই পরিবেশে আমি আমার লাইফ এবং প্রপার্টি সিকিউর, এরকম কি আপনার কাছে মনে হয় এখনও 3 মাস পরে? তো সেজন্য আমি মনে করি যে ওনারা 4 বছর বলুক 5 বছর বলুক, আমরা সমর্থন দিতে থাকলেও যত বেশি আমরা সমর্থন দিব তত বেশি ওনারা অসমর্থ হবে চালাইতে। কারণ কারণ আমরা তো বুঝি দেশ কোন দিকে যাচ্ছে, কথা বুঝছিলাম না, আমরা সফলতা চাই। তো ওনাদের সফলতা আসবে শুধু একটাতে, যদি ওনারা একটা যত সত্তর জি একটা রোড ম্যাপ দেয় নির্বাচনের, এবং রাজনৈতিক দলগুলোর সাথে বসে ঐক্যমতের ভিত্তিতে একটা সময় নির্ধারণ করে, জি এবং ওই সময়ের ভিতরে যদি একটা অবাধ ও সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করতে পারে, তাহলে ওনারা শতভাগ সফলতা মানে আপনার ক্লেম করতে পারবে। আর না হলে আমরা চাইলেও ওনারা জনগণের কাছে কিন্তু ওই সফলতা ধরে রাখতে পারবে না। জি জনাব মিন্টু, আরেকটা বিষয়, আপনি যেহেতু ব্যবসায়ী নেতা, আপনি গতকালই দেখেছেন বাংলাদেশ ব্যাংক খেলাপি ঋণের একটা ফিগার রিলিজ করেছে। আমরা দেখলাম খেলাপি ঋণ অনেক বেড়ে গেছে। তো এখন গড় খেলাপি ঋণ রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো 40%, ওভারঅল আপনি দেখেছেন। তো এইরকম সিচুয়েশনটা আমরা তো আশা করেছি এটা ভালো হবে, কিন্তু খেলাপি ঋণের পরিমাণ বাড়ছে। ব্যবসা বাণিজ্যের কী অবস্থা, মানে ব্যবসায়ীদের মধ্যে যে এক ধরনের অস্থিরতা ছিল বা আস্থার যে ব্যাপারটা ছিল, যে ব্যাংকে গিয়ে এলসি খুলতে পারবো, বাংলাদেশ ব্যাংকের গভর্নর বারবার বলছেন যে কোনো ব্যাংকে গেলে এখন এলসি খোলা যাবে যাদের, যে একটু ভালো ব্যাংক যারা। আপনি এইটা কিভাবে দেখছেন, আসলে মাঠের চিত্রটা কি গ্রাউন্ডে? না, এলসিগুলার ব্যাপারে খুব ইদানিং, মানে গত সপ্তাহে শুধু বাংলাদেশ ব্যাংক থেকে উদ্যোগ নেওয়া হয়েছে, সমস্ত ব্যাংকে সার্কুলার জারি করছে যেন প্রয়োজনীয় এসেনশিয়াল গুডসের জন্য এলসি খুলতে দেরি না করে। কিন্তু সব ব্যাংক তো খুলতে পারতেছে না বিভিন্ন কারণে, ব্যাংকের সমস্যার জন্য। 2, খেলাপি ঋণ বেড়ে যাওয়া মানেটা কি? যদি অর্থনীতি ভালো হয় তাহলে কি ঋণ খেলাপি বেশি হয়? অর্থনীতি যখন গতিহীন হয়, অর্থনীতি যখন খারাপ থাকে, উৎপাদন ব্যবস্থাপনা যদি কোনো ঘাটতি থাকে, উৎপাদন ব্যবস্থাপনার পরিবেশে যদি কোনো ঘাটতি থাকে, তাহলে আপনার মানুষ উৎপাদন করতে না পারলে সে বিক্রি করে ব্যাংকে পয়সা কীভাবে দেবে? সো একটা হলো ইদানিংকালে উচ্চ মূল্যস্ফীতি থেকে কমানোর জন্য বা মূল্যস্ফীতি কমানোর জন্য বাংলাদেশ ব্যাংক একটা সুদের হার, ওনারা তো সুদের হার তো বাড়াচ্ছে, কিন্তু নীতি সুদের হার বাড়াচ্ছে, কিন্তু মুদ্রানীতি অতিমাত্রা সংকুচিত একটা মুদ্রানীতি ফলো করতেছে। সেটা এই ব্যাপারে আমার কোনো পার্টিকুলারলি কোনো অভিমত নাই ভালো খারাপ, কিন্তু আমি মনে করি যে যখন এই অতিমাত্রা সংকুচিত মুদ্রানীতি ফলো করার ফলে 2-3টা জিনিস হচ্ছে। একটা হলো যে আমাদের উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে, তাতে কিন্তু আবার বিকজ অব দ্য আমাদের যে শুল্কের হার অনেক বেশি, আর বিকজ অব দ্য এখন থেকে মাত্র 3-4 মাস আগে আমাদের হঠাৎ করে বাংলাদেশের মুদ্রার মূল্যমান প্রায় 30-35% কমে গেছে। সো মুদ্রার মূল্যমান কমে যাওয়া, অতিমাত্রা শুল্কের হার, একই সাথে এখন সুদের হার, ব্যাংকে সুদের হার বৃদ্ধি পাওয়াতে আমাদের উৎপাদন খরচ কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। তো যখন এটা উৎপাদন খরচ বেড়ে যাবে, কোনো উৎপাদনকারী ফ্যাক্টরি বা কোম্পানি তো তার কম খরচে তো বিক্রি করবে না। সো প্রতিটা জিনিসের উৎপাদন খরচ এখন বেড়ে গেছে, অতএব তাতেও কিন্তু মূল্যস্ফীতি বাড়বে। সো আপনি যখন এই অতিমাত্রায় সংকুচিত মুদ্রানীতি ফলো করবেন, তারও কিন্তু একটা নেতিবাচক প্রভাব আছে। তো একদিক দিয়ে আপনি সুদের হার বাড়াইলেন, অর্থাৎ সুদের হার কিন্তু বাংলাদেশ ব্যাংক তো 2% বাড়াইছে, কিন্তু মেইন হলো এখানে সাপ্লাই অফ মানি সাপ্লাই আমি কমে দিয়েছেন। তো আপনি যদি মানি সাপ্লাই কমাইতে গিয়ে যদি আবার সাপ্লাই চেইনে যদি বিঘ্নিত করেন, তো তাহলে তো মূল্যস্ফীতি হবে। তো এই জায়গাটাতে আমি মনে করি বাংলাদেশ ব্যাংক বলেন, সরকার বলেন, তাদের একটা সিদ্ধান্ত নিতে হবে
যে এটার ব্যালেন্স গ্রোথের জন্য দেশের মানে প্রবৃদ্ধি এখনও যেন থাকে, অর্থনৈতিক প্রবৃদ্ধি, সেই সাথে গ্রোথটা যেন ব্যালেন্সড হয়, সেজন্য ওনাদের চিন্তাধারা করে আর একটু ভালোভাবে চিন্তা করা উচিত কোন নীতি ফলো করলে বা কতটুকু যদি আপনি মুদ্রানীতি যদি কতটুকু সংকুচিত করবেন যাতে করে ব্যবসা বাণিজ্যেরও গ্রোথ হয়, উৎপাদন খরচও এত না বাড়ে একসাথে, যাতে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিটা চলতে থাকে এবং মানুষ উৎপাদন ব্যবস্থা চালা যেতে পারে। জনাব মিন্টু, এটা রিফ্লেকশন যেটা বলছেন যে অর্থনীতির যদি ভালো চলতো তাহলে এটা রিফ্লেকশন খেলাপি ঋণ খেলাপিটা কমার কথা, বাট আপনি খেয়াল করেছেন পত্রিকায় যে ব্যাংক অ্যাসোসিয়েশনের এমডিদের যে অ্যাসোসিয়েশন সেটার যে প্রেসিডেন্ট এবিবি সভাপতি বলেছে যে আগে বিশেষ করে আওয়ামী লীগ সরকারের সময়ে এই নানা কায়দা করে খেলাপি ঋণ দেখানো হতো না, ওই জিনিসগুলো এখন সারফেসে চলে আসতেছে বলেই খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে। এটা কি আপনার কাছে মনে হয় যে এটা আপনি যেটা বলছিলেন এটা দুইটা কি সাংঘর্ষিক হয় কিনা? এটা কথা শুনেন, বাংলাদেশ ব্যাংক অর্থাৎ দেশের কেন্দ্রীয় ব্যাংক হলো রেগুলেটর অফ দ্য ব্যাংক। জি, ব্যাংকগুলো সুপারভাইজ করার কথা ওনাদের। তো যদি বাণিজ্যিক ব্যাংকগুলা যদি তাদের প্রকৃত খেলাপি যদি চিত্রায়িত না করে তাহলে এটার দোষটা কার বলুন তো? আমি চুরি করি, আমি তো চোর, পুলিশের কোনো দোষ নাই। পুলিশ যখন আমাকে ধরে না তার মানে পুলিশের ওখানে দোষ আছে। তো এই ক্ষেত্রে ব্যাংক যদি চোর হয় তাহলে বাংলাদেশ ব্যাংক হলো পুলিশ। তো আপনি শুধু একতরফা যদি দায়ী করেন যে ব্যাংকগুলা দায়ী আর বাংলাদেশ ব্যাংকের কোনো দায়িত্ব নাই, এটাও ঠিক না। এখন এটা সত্যি কথা, এখন কোনো ব্যাংকে চাইবে না যে আসল সত্যটাকে আমি বিকৃত করি। তাতে যতটুকু বাড়তেছে অর্থনীতির বর্তমান অবস্থা ভালো না হওয়াতে অনেকেই তাদের দায় দানা পরিশোধ করতে পারছে না, সেটাও দায়ী, দুটাই দায়ী এখানে। ওকে, আমি শেষ একটি প্রশ্ন করতে চাই। আপনি ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদ সামলাচ্ছেন এখন, এই ব্যাংকটা নিয়ে অনেক আমরা কথাবার্তা শুনেছি। এই ব্যাংকের যে প্রয়াত চেয়ারম্যান তার দুই ছেলের নানা কীর্তিকলাপ আমরা শুনেছি। এখন তো এক ধরনের পরিবর্তিত পরিস্থিতি এবং আপনি নিশ্চয়ই অডিট করাচ্ছেন। আপনার ব্যাংকের অবস্থা দিয়ে আমরা শেষ করতে চাই, যারা গ্রাহক আছেন তাদের জন্য কি সুখবর? বলে আমি একটা জিনিস বলতে পারি, বাণিজ্যিক ব্যাংকগুলা যে কোনো কারণেই যখন ক্যাশ ফ্লো প্রবলেমে পড়ে সেটার দায়িত্ব, এটাকে সামলানোর দায়িত্ব অনেকটাই কেন্দ্রীয় ব্যাংকের। এই জন্য কেন্দ্রীয় ব্যাংকের অপর নাম ল্যান্ডার অফ দ্য লাস্ট রিসোর্ট। অর্থাৎ আপনি আর কোথাও লোন না পাইলে কেন্দ্রীয় ব্যাংক আপনাকে দিবে লোন। এই জায়গাতে আমি কেন্দ্রীয় ব্যাংকের একটু গাফিলতি দেখতে পাই। দিচ্ছে তো আপনাদেরকে টাকা? দিচ্ছে না যে সেটাও বলবো না, আবার যদি বলেন যে আমার দরকার মতো যদি দিচ্ছে কিনা সেটাও আমি বলতে চাই না। এখন টাকা তো আর ছেপে দিবে না কেন্দ্রীয় ব্যাংক। শুনেন, মানি ক্রিয়েশন খালি মানি ছাপাইলে হয় না, এক। দুই নম্বর হলো IMF-এর বণিক বার্তার একটা হেডলাইন আসছে একদিন, এখন থেকে 2 সপ্তাহ আগে, যে IMF বলছে আপ টু 4 লক্ষ কোটি টাকা পর্যন্ত আপনি মানি প্রিন্ট করতে পারেন। সেখানে বাংলাদেশে মানি প্রিন্টিং হয়েছে মাত্র 3,60,000। বা এই 3,60,000 কোটি টাকা যে পুরোপুরি এখন মার্কেটে আসে এটা কি কেউ বলতে পারবে আমাদের? কারণ অনেকে তো টাকা বালিশের নিচে রাখি দিয়েছে, অনেকে ওই ইন্ডিয়াতেও নিয়ে গেছে অনেক টাকা। তো এখন কথাটা হলো যে আমি অত ডিটেলসে যাওয়ার তো কোনো দরকার নেই। আমি এটুকু বলবো যে কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব এটা খুব একটা বড় সমস্যা বলে আমার কাছে মনে হয় না। আপনি মনে করেন যে ইনফ্লেশন বাড়বে না তাতে? ইনফ্লেশন তো যদি আপনি এই সমস্যাগুলো ব্যাংকের করে, আমি তো বলছি ইনফ্লেশন তো 15 থেকে 18 কারণে ইনফ্লেশন হয়, কথা বুঝছেন আপনি? তো আপনার
খাদ্য সরবরাহে যদি ঘাটতি হয় ব্যাংকের গাফিলতির জন্য, এলসি অন টাইম না খোলার জন্য, তাহলে কি মূল্যস্ফীতি বাড়বে না? সো আপনি শুধু মূল্যস্ফীতি কমানোর একটাই ইনস্ট্রুমেন্ট, সেটা হলো আপনি মানি সাপ্লাই যদি কমান তাহলে আপনার ওই ইন্টারেস্ট রেট বাড়বে, তাতে মানুষের জিনিসপত্রের দাম বেড়ে যাবে, তাতে মানুষের ডিমান্ড কমে যাবে, ডিমান্ড কমলে আবার আস্তে আস্তে এটা নিচের দিকে চলে আসবে। এখন উচ্চ মূল্যস্ফীতি 16 থেকে 18টা রিজনে বাড়ে। এখন সেটা তো কেন্দ্রীয় ব্যাংকের হাতে তো সব টুলস নাই, দায়িত্বও নাই যে ওনারা সব মূল্যস্ফীতি কমাতে পারবে। সরকার যদি বেশি খরচ করে তাতে মূল্যস্ফীতি হবে না। সরকারের ফিসক্যাল পলিসির জন্য তো বাংলাদেশ ব্যাংক দায়ী না, মানে কর্তব্য না ওদের। ফিসক্যাল পলিসি যদি আপনি সংকুচিত করতে চান সেটা সরকার করতে হবে বাজেট কমানোর মাধ্যমে। মনিটারি পলিসিতে যদি মানি সাপ্লাই আমি বাড়াইতে হয় বা কমাইতে হয় সেটা করবে কেন্দ্রীয় ব্যাংক। তো এটা তো এক একটা দায়িত্ব তো এক এক জায়গায়। এখন সব দায়িত্ব তো কেন্দ্রীয় ব্যাংকের দেওয়া হয় নাই। আর কেন্দ্রীয় ব্যাংক যদি একাই মূল্যস্ফীতি কমানোর চেষ্টা করে তাহলে অ্যাকচুয়ালি মূল্যস্ফীতি বেড়ে যাবে। একদম। জনাব আব্দুল আল মিন্টু, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম জনাব আব্দুল আল মিন্টু, উনি একজন বর্ষিয়ান। আমি একটা উত্তর না দিলে কিন্তু আপনার প্রশ্নটা জাস্ট বলে দিই, সেটা আপনার ন্যাশনাল ব্যাংকের কথা জানতে চাই। জি জি। ও আমি শিওর আমার অনেক দর্শক ভাই বোন আছে তারা ন্যাশনাল ব্যাংকের গ্রাহক। জি জি। আমি ওনাদের উদ্দেশ্যে বলতে চাই যে অবশ্যই অবশ্যই ন্যাশনাল ব্যাংকের অবস্থা তো খারাপ ছিল, সবাই জানে, এখনও খারাপ। কিন্তু আমি এই কথা আপনাকে দৃঢ়তার সাথে বলতে পারি, বাংলাদেশ ব্যাংক এখন আমাদেরকে সাহায্য করতেছে। আর আমরা নিজেও সব রকমের অনিয়ম থেকে আমরা ব্যাংক বেরিয়ে আসছে এবং আপনি দেখবেন অতি সত্বর ইনশাল্লাহ ন্যাশনাল ব্যাংক আগে যে বাংলাদেশের প্রাইভেট বেসরকারি খাতে সবচেয়ে ভালো ব্যাংক ছিল, অদূর ভবিষ্যতে ন্যাশনাল ব্যাংক আবার একটা ভালো ব্যাংক হবে। এবং আমি দর্শক ভাই বোনদের প্রতি আমার অনুরোধ থাকবে, ওনারা যদি একটু ধৈর্য ধরেন, আমাদেরকে একটু সময় দেন। অনেক ধন্যবাদ আপনাকে, আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনি ন্যাশনাল ব্যাংকের কথা বলছিলেন। আমরা আশা করি যে বাংলাদেশ সরকার, বিশেষ করে বাংলাদেশ ব্যাংক, দুর্বল যে ব্যাংকগুলোকে নিয়ে এক্সটেন্সিভ কেয়ার ইউনিটের মতো যেভাবে রোগীকে শুশ্রূষা করা হয়, সেবা করা হয় রোগীকে সারিয়ে তোলার জন্য, সেরকম দুর্বল ব্যাংকগুলো নিয়ে স্পেশালি অ্যাটেনশন দিয়ে কাজ করছে বাংলাদেশ ব্যাংক। আশা করি যে আমাদের গ্রাহকদের যে কষ্টটা হচ্ছে এটি সাময়িকই হবে, দীর্ঘমেয়াদে আমাদের গ্রাহকরা স্বস্তি পাবেন এবং ব্যাংক যদি ভালো চলে তাহলে আমরা জানি যে আমাদের অর্থনীতিও ভালো থাকবে। দর্শক, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। মেট্রো এফএম টু দ্য পয়েন্টের সঙ্গে থাকুন।